বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজ, কাউনিয়া, রংপুর। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আজকের ক্লাস শুরু করি। তো শুরুতেই আমি আমার পরিচয়টা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। গণিত এবং সংখ্যাকে বলা হয় মহাজগতের ভাষা। গণিত আছে বলেই আমরা অনেক কিছুই ব্যাখ্যা করতে পারি। গণিতের যথার্থ ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে আমরা পেয়েছি একটি আধুনিক ও উন্নত সভ্যতা। প্রাচীনকাল থেকে মানুষ গণনা করতে পারত না, হিসাব করা তো দূরের কথা। তাহলে কালের কোন দিগন্ত থেকে আবির্ভাব হলো সংখ্যার ধারণা? কে বা কারা প্রথম পরিচয় করিয়ে দিল গণিতের সঙ্গে, যার স্পর্শে পাল্টে গেল সভ্যতার ইতিহাস? গল্পের শুরুটা হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 বছর আগে মেসোপটেমীয় সভ্যতায়। তো আমরা এই মেসোপটেমীয় সভ্যতার একটু পরিচয় নেই বা পরিচয় দেই। এখানে আমরা দুটি প্রবাহ দেখেছি, একটা লাল আর একটা হলো নীল। এই লাল প্রবাহটা হচ্ছে, এটা হলো ইউফ্রেটিস নদী, আর এই নীল রঙের সেটা হলো টাইগ্রিস নদী। এই ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরবর্তী এলাকা, পলিবাহিত এলাকা, যেখানে হলো কি কৃষি উৎপাদন তারা শুরু করেছিল সেই সভ্যতায়। সঙ্গত কারণে সেখানে হলো কি কৃষি চাষের পাশাপাশি পশুপালন এবং অন্যান্য সবজি চাষ সহ সব ধরনের চাষাবাদ শুরু হয়। আস্তে আস্তে এখানে হলো কি মানুষের পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে হলো মানুষের আগমন ঘটে। যেমন আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে আছে হলো ইরান, তারপরে আছে হলো সিরিয়া, আছে হলো লেবানন, প্যালেস্টাইন। মূল এলাকাটা হলো ইরাক, সম্পূর্ণ ইরাক, এবং তার পাশে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখান থেকে মানুষ এসে এখানে বসতি স্থাপন করে এবং পর্যায়ক্রমিকভাবে গোত্রের সৃষ্টি হয় এবং আস্তে আস্তে তারা হলো এখানে নগরায়ন করে এবং সেখান থেকে তারা আস্তে আস্তে তাদের হিসাব করার প্রবণতা তাদের মাঝে লক্ষ্য করা যায়। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে পশুপালন, তো পশুপালন এখানে আমরা অনেক মেষ দেখতে পাচ্ছি। তো এখানে এই মেষগুলাকে যখন তারা এই চরাঞ্চল বা মরুভূমি যেটাই বলে আমরা সেখানে নিয়ে যাইত, কতটি মেষ তারা নিয়ে গেল তার সংখ্যা হিসাব তারা জানত না।
বা কত কি তারা নিয়ে আসলো সেটাও তারা বুঝতে পারতো না। এক সময় দেখা যাইতো যে তাদের যে খামার থেকে নিয়ে যাওয়া হয়েছে প্রতিনিয়তই ফিরে নিয়ে আস্তে আস্তে কমে যাইত, তখন তারা বুঝতে পারতো যে যা ছিল সেটা নাই। তো যাই হোক, তাদের সেখান থেকে তারা হলো কি নুড়ি পাথর গনে, যতটা মেষ নিয়ে যাবে ততটা নুড়ি পাথর, আবার যখন ফিরে নিয়ে আসবে তখন সেই নুড়ি পাথরগুলো হিসাব করে দেখবে যে যতটা নিয়ে যাওয়া হয়েছে ততটা ফিরে আসবে কিনা। যদি এই সংখ্যা নুড়ি পাথরের হিসাব নিকাশ হেরফের হইতো, তারা বুঝতে পারতো তাদের মেষ হারিয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে তারা নুড়ি পাথর সে তারা আসলে রশিতে গিট দেওয়া, যতটি প্রাণী নিয়ে যাবে ততটি গিট, আবার ওটা ফেরত যখন হবে তখন গণনা করা। এরপরে তারা হলো কি এই নুড়ি পাথর গিট এটা পরিহার করে তারা কি করলো, হাতের আঙ্গুল গণনা শুরু করলো। হাতের আঙ্গুলে এই গিরা 1 2 3 4 5 6 7 এভাবে তারা এক হাতে 20 এবং আর এক হাতে হলো 20, 40 তারা হিসাব করা শুরু, 40 পর্যন্ত হিসাব করা শুরু করলো তারা হাতের আঙ্গুল গণে বা পায়ের আঙ্গুল গণে। তো এভাবে হলো কি, এটা কিন্তু একটা আধুনিক পদ্ধতি সেই সময়কার। তো এইভাবে তাদের যাত্রা শুরু হয়ে যায়। এরপরে আমরা লক্ষ্য করি যে মেসোপটেমিয়ান সভ্যতায় যে সমস্ত পুরোহিত ছিল তারা জ্ঞানে গুণে একটু সাধারণ মানুষের চেয়ে উন্নত ছিল। তারা কি করলো, তাদের মন্দিরে বা তাদের গির্জায় বা তাদের প্রার্থনাগারে যারা অনুদান দিত তাদের হিসাবগুলা সংরক্ষণের জন্য তারা পাথরের গায়ে রেখা টেনে অথবা হলো কি মাটিতে রেখা টেনে তারা মনে রাখার চেষ্টা করত। এই যে রেখা টেনে প্রকাশ করা, এখান থেকে আসলে সূত্রপাত হয় তাদের হিসাব নিকাশের। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে হলো প্রায় পূর্বে যে আমি চিত্রটি দেখিয়েছিলাম মেসোপটেমিয় সভ্যতা, তো এখানে হলো মেসোপটেমিয় সভ্যতার দুটো দিক ছিল, একটা হলো এশিরীয় আর একটা হলো সুমেরীয় অর্থাৎ বেবিলনীয় সভ্যতা। তো এই দুই জায়গা থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করি যে হলো কি বেবিলনীয় সভ্যতায় আমরা অনেক কিছু পেয়েছি এই সভ্যতা থেকে আর কি, যেটা মেসোপটেমিয়ান সভ্যতার শেষের দিকে যখন শিক্ষা সংস্কৃতির উৎকর্ষ সাধিত হয়েছিল তখন। তো আমরা বেবিলনীয় সভ্যতার একটি চিত্র দেখাবো, এটা হলো শূন্য উদ্যান বেবিলনের, এটা ঝুলন্ত উদ্যান যেটাকে আমরা বলি। তো বেবিলনীয়রা তাদের সংখ্যা প্রকাশের যে হলো রীতি, তারা হলো কি তাদের এই সংখ্যা প্রকাশের রীতি ছিল হলো 60 ভিত্তিক। তারা এটা সাম্পল হিসেবে ব্যবহার করত, সুরেল আঁকাটা। তো এটাকে তারা 1, এটাকে তারা 10, এটাকে 60 এবং 600 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উদ্ভাবন তারা করে। 60কে তারা একটা প্রিয় সংখ্যা হিসেবে তারা মনে করত, তাদের কাছে এক ছিল। যেমন এই 60কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 4 5 6 দিয়ে ভাগ করতে পারি, 10 দিয়ে ভাগ করতে পারি, 12 দিয়ে ভাগ করতে পারি, 15 দিয়ে ভাগ করতে পারি, 20 দিয়ে ভাগ করতে পারি এবং 30 দিয়ে ভাগ করতে পারি। অনেকগুলো সংখ্যা দিয়ে আসলে বিভাজ্য হয়, এই জন্য তারা 60কে তাদের পছন্দনীয় সংখ্যা হিসেবে তারা মনে করত, এই জন্য তারা তাদের সংখ্যাগুলোকে 60 ভিত্তিক করে নেয়। তো এরপরে আমরা লক্ষ্য করি যে মেসোপটেমিয় সভ্যতায় তাদের কাছ থেকে আমরা পাই
60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। মেসোপটেমিয়ানরা মনে করত পৃথিবীর 4টা। তো পরবর্তীতে তারা এই ধারণা থেকে সরে আসে এবং তারা বুঝতে পারে যে পৃথিবী গোলাকার এক পর্যায়ে এসে। সে কারণে পৃথিবীকে তারাই প্রথম 360 ডিগ্রিতে ভাগ করার পরিকল্পনা করেন। 12টি রাশিচক্র এবং জলঘড়ি তারাই আবিষ্কার করেন। তো এখানে আমরা হলো কি, এই সভ্যতা শুরু হয় 3500-তে এবং শেষ হয় 333 সালে এসে। এই মিশরীয় সভ্যতা যখন শুরু হয়, তো মেসোপটেমিয়ান সভ্যতায় প্রাপ্ত জ্ঞান বা লব্ধ জ্ঞান মিশরীয়রা কাজে লাগে, তাদের সভ্যতা শুরু হয়। মিশরীয় সভ্যতা শুরু হয় 3150, ধ্বংস হয় হলো 31 এসে। তো নীল নদের উপত্যকার উত্তরাংশে ছোট ছোট গোত্র বিকশিত হয়ে উন্নত সংস্কৃতিতে পরিণত হয় এবং এক পর্যায়ে প্রাক রাজবংশীয় অর্থাৎ ফেরাউন আমরা যে বলি আর কি, তারা ফারাও বংশ। এই ফারাও বংশের 30টি গোত্র ছিল। এই 30টি গোত্র আস্তে আস্তে তারা সমৃদ্ধ হতে থাকে, হতে হতে বড় ধরনের হলো কি, তারা হলো বসতি স্থাপন শুরু করে এবং খ্রিস্টপূর্ব 30 সালে রোম মিশর জয় করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মিশরীয় সভ্যতা তাদের জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসাবে পরিচালিত করে আসে। নীল নদের দুই পাশে এই সভ্যতা গড়ে উঠেছিল। এটা আমি একটি চিত্রের মাধ্যমে নীল নদের বিষয়টা দেখেছি। মিশরীয়রা তাদের অ্যালফাবেট বা তাদের নাম্বার এখানে চিত্রের মাধ্যমে আমি দেখিয়েছি। তারা হলো তাদের যে চিত্রলিপি ছিল, তাদের যে সংখ্যা পদ্ধতি ছিল, সেই সংখ্যা পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। তো এই হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে আমরা লক্ষ্য করি যে এখানে হলো একটা টান দিয়ে হলো 1, দুইটা টান দিয়ে হলো 2, তিনটা দিয়ে 3, চারটা দিয়ে 4, পাঁচটা দিয়ে 5, উপরে 3 নিচে 3, 6, 7, 8 এবং 9। তারা রেখা টেনে রেখার সংখ্যা অনুযায়ী যতটি রেখা তত নাম্বার, এইভাবে 1 থেকে 9 পর্যন্ত তারা হিসাব করত রেখা টেনে। 10 তারা প্রকাশ করত এই সিম্বলটা দিয়ে, ইন্টারসেকশন। 100 প্রকাশ করত তারা এই সিম্বল দিয়ে, 1000 এটা হাতের এই আঙ্গুলি প্রদর্শন করে তারা হলো 10,000 প্রকাশ করত, আর 1 লক্ষ প্রকাশ করত ব্যাঙের ছবি দিয়ে, আর 1 মিলিয়ন প্রকাশ করত তাদের দেবতা জুপিটার এবং জিউসের প্রতিমূর্তি দিয়ে। এখানে একটা বিষয় আমরা বলি, ব্যাঙ, এখানে তারা ডাইনোসরের প্রতীকও ব্যবহার করত। তারা মনে করে যে ডাইনোসর সেই সময় থেকে 1 লক্ষ বছর আগে পৃথিবী শাসন করত এবং পরবর্তী সময়ে এসে আস্তে আস্তে এরা ছোট হয়ে আসে। এক সময় তাদের লেজ
খুলে যায়, ব্যাংকে রূপান্তর হয়, এই জন্য তারা ব্যাংকে 1 লক্ষ হিসাবে আখ্যায়িত করে। তো এখানে আমি একটা সংখ্যা দেখাবো, প্রতীকগুলো আরো স্পষ্ট করার জন্য আমি এখানে দিয়েছি। তো এক টানে এইভাবে টান দিয়ে 9×9=70, এটা হলো 10, এটা হলো 100, এটা হলো 1000, এটা হলো 10। তো আমি এখানে একটা সংখ্যা দেখিয়েছি, এই সংখ্যাটি হলো 12,427। 12,427। তো এক্ষেত্রে এই যে আঙ্গুলটি হলো 10,000-এর প্রতীক। এরপরে হলো প্রত্যেক এখানে দুইটি 1000-এর সিম্বল আছে, 1 1 2000, তাহলে 12,000 12,000। 100 প্রতীক, এখানে 4টি প্রতীক আছে 100, 4টা প্রতীক মিলে হলো 400। দুটি 10 রয়েছে এখানে, 10 10 20, এই যে হলো 2, আর হলো 3টা আর 2টা, এই হলো 7। তাহলে 12,427 প্রকাশ করার জন্য তারা এই বিশাল আকৃতির একটা সংখ্যা ব্যবহার করত, যেটাকে আমরা প্রকাশ করতে হলো এটা। আমি এরপরে যাব হলো রোমান সভ্যতা। রোমান সভ্যতা খ্রিস্টপূর্ব 753 থেকে ধ্বংস হয় 473 অব্দে। তো রোমান সভ্যতায় আমরা যে সংখ্যাগুলি দেখা পাই তাদের তালিকা আমি তুলে ধরছি এখানে। তো রোমানদের সংখ্যা পদ্ধতিতে হলো, এটা হলো 1, এটা হলো 5, এটা D লেখে 5, X লেখে হলো 10, L লেখে 50, C লেখে হলো 100, D লেখে হলো 500 এবং M লেখে 1000 তারা প্রকাশ করতে। মূল প্রতীক এই 7টি। পাশাপাশি আমি আরেকটি তালিকা দেখিয়েছি, 1 টান দিয়ে 1, 2 টান দিয়ে 2, 3 টান দিয়ে 3। 5 এর সামনে আমরা সংখ্যা বসলে যদি বামে সংখ্যা বসে তাহলে কমে যাবে, যে সংখ্যাটি বসানো কমে যাবে, আর যদি আমরা পরে বসাই বা ডানে বসাই তাহলে হলো বৃদ্ধি পাবে। তাহলে এটা হলো 5 6, 2টা দিয়ে হলো 7 8, 10 এর সামনে বসাই দিচ্ছে, এই জন্য 9, আর x হলো 10। এভাবে তারা হলো কি রোমানরা হিসাব করত, এবং রোমানদের এই সংখ্যা পদ্ধতি আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এরপরে আসি আমরা হলো আরো দুইটি সংখ্যা হিসাব আমি দিই। এখানে 38 আমি বলছি, তাহলে 38 3টা x, 3 10 30। তারপরে হলো কি এখানে একটি প্লাস চিহ্ন হবে, তারপরে হলো 8 8, 30 এবং 8, এই দুইটা মিলে যোগফল হলো 3টা x d 3টা টার্ম। তারপরে পুরো সংখ্যাটা হলো আমাদের 38 সমান করলাম। এরপরে আমরা আসি হলো 500 যদি 74 ধরি, তাহলে d একটা বড় সংখ্যা, এটা হলো 500 প্রকাশ করে, তাহলে সামনে আমরা c দিয়েছি, তাহলে 400 হয়ে গেল 152। 400 এর সঙ্গে আমরা 70, l হলো 50, x 10 10 20, তাহলে 50 আর 20 হলো 70 প্লাস 4, এই 4। তাহলে আমার সংখ্যা হলো c d l x x i d, এই পুরোটা মিলে হলো 474। এখানে আমরা 2554, এটা রোমান সংখ্যা আমরা দেখাবো। এখানে হলো m হলো 1000, তাহলে দুইটা m হলো 2000, d হলো 500, এর সঙ্গে l যুক্ত হয়ে গেছে, মানে 50 যুক্ত হয়ে গেছে, তাহলে 550, এটা হলো 4। তাহলে টোটাল যোগ করার পরে আমরা এখানে পাবো হলো m অর্থাৎ 2554। এভাবে তারা হলো কি রোমানরা তাদের সংখ্যা পদ্ধতির হিসাব করত।
10 10 20 30 40 50 60 70 80 90 100। তাহলে এখানে হলো কি x c হলো 100, সামনে x বসাই দিচ্ছি, তার মানে 10 কমে যাবে 90। c c হলো সেঞ্চুরি, যেটাকে আমরা সেঞ্চুরি বলে থাকি। এই সেঞ্চুরি শব্দটার উৎপত্তি তাদের কাছ থেকে। m তে হলো মিলেনিয়াম মানে 1000। l আর d সম্পর্কে তাদের সুনির্দিষ্ট মতামত নাই। এরপরে আমরা যদি আরো বড় সংখ্যা দেখি, তাহলে 100, 200 হলে 2টা c, 300 হলে 3টা c, আর যদি 400 আমরা বলি তাহলে d থেকে c বাদ দেবো, 400 হয়ে যাবে। d কিছু পাইবা না। এইভাবে তারা সংখ্যা আমরা হিসাব করি। এর চেয়ে যদি বড় সংখ্যা হয় যেমন 10,000, তাহলে x এই টার্ম একটা টার্ম সংখ্যার বদলে একটা টার্ম ব্যবহার করা হবে, সেটা কিন্তু 1000। তার মানে হলো 10 একটা টার্ম দিলে 10,000। l এর উপর একটা টার্ম দিলে m হলো 50, তাহলে 50,000 50,000। c হলো 100, তার উপর একটা টার্ম মানে হলো 100,000, এই 100,000। d হলো উপর একটা টার্ম মানে হলো 500,000, তার মানে হলো 5,000। এরপরে m এর উপর একটা টার্ম, তাহলে m এর উপর একটা টার্ম বলতে হলো m হলো আমাদের 1000, একটা টার্ম বলতে হলো 1000, তাহলে 1000, তার মানে হলো এটা হলো 10 মিলিয়ন, 10 লক্ষ। এভাবে তারা হলো কি বড় বড় সংখ্যার হিসাব প্রমাণটা করতে। ডবল টার্ম দিলে 3টা করে শূন্য, এক টানে 3 শূন্য আর এক টানে 3 শূন্য, যেহেতু 5 আছে এই জন্য হলো 5। তো এভাবে তারা হলো কি হিসাব করতো। আমরা যদি আরেকটা সংখ্যায় যাই, তাহলে m হলো 1000, এই জন্য 1000, আর একটা টার্মের জন্য 3টা শূন্য, একটা টার্মের জন্য 3টা শূন্য। যদি এবার আরেকটা টার্ম থাকতো তাহলে আমরা আরো 3টা শূন্য থাকতো, সংখ্যাটা এত বড়। এইভাবে তারা বড় বড় সংখ্যার হিসাব করতো রোমান। এবার আসি গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা সমসাময়িক সভ্যতা। আমাদের সভ্যতাগুলোর মধ্যে গ্রিক সভ্যতা আমাদের হলো কি তাদের অবদান সবচেয়ে বেশি। গ্রিকরা সকল সভ্যতার যে জ্ঞান, সেই জ্ঞানগুলাকে আহরণ করে তারা একটি উন্নত সভ্যতা গঠন করেছিল। এবং গ্রিক সভ্যতা থেকে আমরা হলো সবচেয়ে বেশি হলো কি সকল বিষয় ভিত্তিক আমরা জ্ঞানের দিকগুলো এখান থেকেই পাই। তো আমরা শুধু নাম্বারের কথাই বলবো। তো গ্রিকরা এখানে সিম্বল ব্যবহার করত, এটা তাদের হলো সিম্বল। এটা আমরা লোয়ার কেস দেখাইছি, এটা হলো ক্যাপিটাল। তো এই লোয়ার কেসের ক্ষেত্রে আমরা এই 24টি যেখানে হলো কি সিম্বল বা প্রতীক আছে, এগুলো আমরা কিন্তু ব্যাপক হারে ব্যবহার করি। আলফা, বিটা, গামা, সাই, ইটা, পাই, সিগমা, ইপসাইলন, এই ধরনের অসংখ্য হলো কি অসংখ্য বলতে হলো 24টি হলো আমাদের যে প্রতীক আছে গ্রিকদের। এগুলো আমরা বিশেষ করে ম্যাথ এবং ফিজিক্স আমরা প্রচুর ব্যবহার করে থাকি। তো আমরা আরেকটা আলোচনা করবো পাই। তো পাইকে আমরা পৃথিবীর মধ্যে সুন্দরতম সংখ্যা বলে অভিহিত করি। তার কারণটা হচ্ছে হলো পাই সকল সভ্যতা থেকে, মানে যারা পায়ের সন্ধান করেছে, পায়ের নিয়ে কথা বলেছে, পায়ে নিয়ে গবেষণা করেছে, সকল সভ্যতা থেকে পায়ের যে মানগুলো আমরা পাই, বিভিন্ন সভ্যতার পায়ের বিভিন্ন মান ব্যবহার করা হয়েছিল। তো যেমন ভারতীয়রা √10 ব্যবহার করতো এক সময় যখন তারা পাই নিয়ে আলোচনা করে। তো পাই পৃথিবীর মধ্যে সুন্দরতম সংখ্যা। পাই সকল সেক্টরে কাজ করে। আমরা শুধু ওই জ্যামিতি, বীজগণিত বা হলো অন্যান্য অ্যালজেব্রা যেই শুধু পাই ব্যবহার করি না। পাই যদি আমি একটা বৃত্তাকার পথে করতে চাই তাহলে পাই লাগে। পায়ের মান বসা
আর ওই বৃত্তাকার পথটা বাইর করতে হবে। হ্যাঁ, একটা বৃত্তের ক্ষেত্রফল যদি আমি বাইর করতে চাই তাহলে পাই লাগবে। তো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে পাইয়ের ব্যবহার আছে, আমরা জানি। তো পাইয়ের সম্ভাব্য কিছু মান বার করার চেষ্টা করা হয়েছিল। লক্ষ লক্ষ মানও অনেকেই গবেষণা করে কাজ করে তারা বার করছে। তো এখানে আমরা অনেকগুলো মান দেখেছি। তো পাইকে যে আমরা বলছি একটা সুন্দরতম সংখ্যা, গবেষণা ব্যাখ্যা হলো যে যে কোনো সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে দেখা যায় কোনো একটা অবস্থানে যে পুনরাবৃত্তি ঘটে মানের দশমিকের পরে। কিন্তু পাইয়ের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। পাইয়ের ক্ষেত্রে 3.14159 কিন্তু 14159 এই সংখ্যা যদি কাটতে বলি, এই সংখ্যাগুলো যদি আমরা প্রস্তুতি থাকি তাহলে হলো কি আমরা এই সংখ্যাটি দেখা পাই না, যেটা অন্য ক্ষেত্রে আমরা পাই। এটা একটা ব্যতিক্রম। তো পাই নিয়ে অনেক আলোচনা আছে। অনেকেই হলো বা আমরা জানি যে পাই চার্ট, পাই গ্রাফ, পাই ক্যালেন্ডার, পাই ঘড়ি এবং পাই দিবসও পালন করা হয়। বর্তমান সময়ে আমরা পাই দিবসও পালন করে থাকি। যেমন 3.1416 যদি ধরি, যেটা আমরা ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে, 3.1416 এই 2016 সালে আমেরিকা পাই দিবস পালন করে এবং এটা ছিল শতবার্ষিকী, পাই দিবসের শতবার্ষিকী। তো এই শতবার্ষিকী, তাহলে পাই দিবসটা কবে? পাই দিবসটা হলো সাল হলো, এই যে আমরা 16 সাল বলছি, এটা হলো তারিখ, এই 14টা হলো তারিখ, আর এটা হলো মাস। এমনি আমরা মাস আগে ব্যবহার করি। তো হলো 3 মাস, তাহলে 3 বলতে হলো মার্চ মাসের 14 তারিখ, অর্থাৎ 14ই মার্চ আমরা পাই দিবস হিসাবে পালন করি। তো 16 সালে এটা শতবার্ষিকী পালন করেছে আমেরিকা। তো এরপরে আমরা আসি হলো এই গ্রিক সভ্যতায় যাদের অবদান অনেক বেশি, তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হলেন পিথাগোরাস। তো এই পিথাগোরাস, তার হলো জন্ম 570 এবং মৃত্যু হলো 495 খ্রিস্টপূর্ব। খ্রিস্টাব্দের আগে শুরু হয় বেশিতে, আর আস্তে আস্তে কমতে কমতে জিরোর দিকে চলে আসে। খ্রিস্টাব্দের কাছাকাছি যখন আসে কমে আসে। তো পিথাগোরাস আমাদের গ্রিক সভ্যতায় অনেক অবদান রেখে গেছেন। আরো কয়েকজন আছেন, তাদের মধ্যে আরেকজন হলেন ইউক্লিড, তিনিও অনেক অবদান রেখে গেছেন। এরপরে হলো এটা হলো পাণ্ডুলিপি, এরপরে হলো আর্কিমিডিস। আর্কিমিডিস হলো 287 থেকে 212 খ্রিস্টপূর্বে। তো আর্কিমিডিসের বিষয়ে আমি ছোট্ট একটা গল্প বলি। সেটা হলো যে আর্কিমিডিস, রোমানরা যখন গ্রিক আক্রমণ করে সেই সময়ে দেখা গেছে যে হলো কি গ্রিকদের তীরন্দাজ বাহিনী তীর যখন ছোটে সেটা অধিক দূরত্বে যে পড়ে। এর কারণটা ছিল আর্কিমিডিসের থিওরি। আর্কিমিডিস যে নির্দেশনা দিয়েছিল সেটা হলো যে কোনো তীরকে বা যে কোনো বস্তুকে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রক্ষেপণ করি বা নিক্ষেপ করি, সেটা সর্বোচ্চ দূরত্বে যে করবে। যে কারণে হলো কি রোমান সৈন্যরা বিচলিত হয়ে যায়। তারা তীর মারে, একটা নির্দিষ্ট দূরত্বে আসে, কিন্তু এদের তীরগুলো আরো অনেক অনেক দূরত্ব যে অবস্থান করে। পাশাপাশি হলো আর্কিমিডিসের যে সূত্র, সেটা ব্যবহার করে জাহাজ তৈরি করেছিল।
গ্রিকরা যেটা নদীতে ভাসত বা সমুদ্রে ভাসত, যেটা রোমান সৈন্যরা ভয় পাইত। এবং রোমান সৈন্যরা মনে করত যে একমাত্র আর্কিমিডিসকে যদি আমরা ধরতে পারি বা মারতে পারি তাহলে আমরা জয়লাভ করব। এবং সত্যি সত্যি যখন আর্কিমিডিসের ৭৫ বছর বয়স, তখন রোমান এক সৈন্য তাকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। এভাবে আর্কিমিডিস বিদায় হয় আমাদের এই সময়। এরপর যে মায়া সভ্যতা, তো মায়া সভ্যতায় আমরা, এটা হলো ২০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো এটা হলো ২৫০ থেকে খ্রিস্টপূর্ব থেকে ৯০০ অব্দে। তো মায়া সভ্যতায় তারা ২০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির কথা বলে। এই ২০ ভিত্তিকের মধ্যে এটা তাদের প্রতীক হলো 0, একটা হলো বৃত্ত ভরা, এটা হলো 1, দুইটা হলো 3, দুইটা হলো 2, তিনটা হলো 3, চারটা হলো 4, তাহলে 1 2 3 4 5 এটা হলো ফুল। এটা তারা 20 ভিত্তিক বলতো, 5 ভিত্তিক বলতো। 5 যখন শুরু হলো নতুন ভাবে একটা টান দিয়ে 5, এটা হলো 6, 5 এর উপর একটা বৃত্ত 6, এই হলো 7, দুইটা দেওয়ার কারণে এটা 5 আর 3 8 9। তো এইভাবে তারা হলো কি হিসাব করতো মায়া সংখ্যা পদ্ধতি। এরপরে আমরা আসি হলো ভারতীয় সভ্যতা। ভারতীয় সভ্যতা এটা আমাদের একটা প্রাচীন সভ্যতা। তো সকল সভ্যতা পেরিয়ে ভারতীয় সভ্যতায় এসে আমরা একটা নতুন সংখ্যার দেখা পাই, সেটা হলো 0 বা 0। এই 0 বা 0 কিন্তু এটা পিঙ্গালা বলেছিল যে 0 এবং 1 বাইনারি সংখ্যা, কিন্তু এই ধরনের তথ্য উপস্থাপন করেছিলেন যেটা, সেটা ডকুমেন্টারি আমরা পাই না, লিখিত পুস্তক আমরা পাইনি। তো পিঙ্গালা এটা শুরু করেছিল। তো সেটা আমরা হলো কি 0 যে বাইনারি সংখ্যা, সেটা পরবর্তীতে আর বেশি দূর অগ্রসর হতে পারেনি। এরপরে আমরা হলো কি যে ভারতীয়রা যে দশমিক সংখ্যা, যেটা 10টি সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, এই 10টি সংখ্যার প্রচলন কিন্তু প্রথম ভারতেই শুরু হয়। এবং এর রূপকার ছিল আমাদের ব্রহ্মগুপ্ত ডকুমেন্টারি লিখিতভাবে বিভিন্ন বই পুস্তকে কিন্তু ব্রহ্মগুপ্ত এই 0 ব্যবহার করেছেন, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যার ব্যবহার করেছেন। যদিও আমরা হলো কি আরেকজন ভারতীয় গণিতবিদ, যার নাম হলো আর্যভট্ট, তিনিও এটা বলেছেন, ব্যাখ্যা করেছেন, কিন্তু লিখিত ডকুমেন্টারি আমাদের হাতে ছিল না, যে কারণে আমরা তাকে স্বীকৃতি ওইভাবে দিতে পারি না। এই জন্য 0 প্রচার বা প্রসার সব আমরা ব্রহ্মগুপ্তের হাতে দিই। ব্রহ্মগুপ্তই আমাদের 0 ধারক এবং বাহক বা প্রচারক। এখানে হলো আমরা বলছি যে 0 and its operation are first defined হলো ব্রহ্মগুপ্ত in 628 খ্রিস্টাব্দে তিনি এটা করেন। He developed a sample for 0। তাহলে আমরা 0 ডেভেলপ, প্রচার প্রসার যা কিছু করা সবই হলো আমাদের করেছে ব্রহ্মগুপ্ত। এরপরে আমরা আসি একজন আরাবিয়ান গণিতবিদ, নাম হলো আল-খারিজমি, যিনি বাগদাদ নগরী থেকে আমাদের হলো কি
ইরাকের বাগদাদ নগরী থেকে আমাদের ভারতবর্ষে এই সংখ্যার জ্ঞান অন্বেষণে তিনি আসেন। তখন ভারতের শিক্ষা ব্যবস্থা ছিল গুরু গৃহে, শিক্ষকদের গৃহে গৃহে তিনি বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে গণিত চর্চা যারা করত, যে সমস্ত শিক্ষক ছিল তাদের ডোর টু ডোর তিনি যান এবং 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলির ব্যবহার প্রয়োগ সেগুলো নিয়ে অনুসন্ধান করেন এবং শিক্ষা গ্রহণ করেন। তিনি এখান থেকে ফিরে যান বাগদাদে। তিনি একটি নতুন গণিতের সন্ধান দেন, সেটা হলো বীজগণিত, যেটাকে আমরা অ্যালজাবরা বলি। তিনি এই অ্যালজাবরা বইয়ের মাধ্যমে যে অঙ্কগুলি এখানে করেছিলেন, সেখানে তিনি অঙ্কের মধ্যে 0 থেকে 9 এই 10টি সংখ্যার ব্যবহার এবং প্রয়োগ দেখান। তো যে কথাটি না বললেই নয়, আল খারিজমি যেভাবে এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি উপস্থাপন করেছিল, সেই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি আমরা যদি লক্ষ্য করি তাদের বর্ণনা হবে এখানে, তাহলে এখানে আমরা দেখব যে 1, তো 1 যেটাকে আমরা বলছি, তিনি বলছেন যে হলো কি 1 অ্যাঙ্গেল, এই জায়গায় একটা কোণ আছে, একটা কোণ আছে, এটা 1 অ্যাঙ্গেল, এটা হলো 1 অ্যাঙ্গেল, যেটা একটা আছে এই জন্য এটা 1। এটা হলো 2, তাহলে এখানে দুটি অ্যাঙ্গেল আছে, মানে 2 অ্যাঙ্গেল, তার মানে 2। এরপরে হলো এটা 3, একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল, এটা 3 অ্যাঙ্গেল, 4 অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল এবং এখানে একটা অ্যাঙ্গেল, চারটা অ্যাঙ্গেল, এই হলো 4 অ্যাঙ্গেল, 4। এইভাবে পাঁচটা অ্যাঙ্গেল, 5, এখানে 6টি অ্যাঙ্গেল আছে, 1 2 3, ভিতরে 4টা, এই বাইরে 2টা অ্যাঙ্গেল, এই হলো 6 অ্যাঙ্গেল, অর্থাৎ 6, 7 অ্যাঙ্গেল, অর্থাৎ 7, 8 অ্যাঙ্গেল, এই জন্য এটা 8, এখানে 9 অ্যাঙ্গেল, এই জন্য এটা হলো 9, আর এটা হলো 0 অ্যাঙ্গেল বা নো অ্যাঙ্গেল, এটা হলো 0। তিনি এইভাবে উপস্থাপন করেন। অর্থাৎ আল খারিজমি আমাদের সংখ্যা লেখার পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন, সিস্টেমটি সংখ্যার কতটি কোণ রয়েছে তার উপর ভিত্তি করে। তো এইভাবে আল খারিজমির এই উপস্থাপনা অ্যালজাবরার মাধ্যমে আমাদের সংখ্যা পদ্ধতি বিকশিত হয়। এই জন্য আমরা এটাকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি নামে আমরা এটা উপস্থাপন করে থাকি। এরপরে আমরা আসি হলো আর একজন ব্যক্তি, যিনি হলেন ফিবোনাচ্চি। ফিবোনাচ্চি ইনি একজন আলজেরিয়ান। তো ইনি হলো 1170 থেকে 1250 জন্ম এবং মৃত্যু। তো ইনি হলো কি এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি তিনি হলো কি এই আল খারিজমির লেখা বই থেকে বই সংগ্রহ করে সেটা তিনি হলো কি ইউরোপ সহ সারা পৃথিবীতে হলো কি ছড়িয়ে দেন এই ফিবোনাচ্চি। এই তার অবদান অসামান্য। এরপরে আমরা আসি হলো গটফ্রিড লেবনিজ, তিনি একজন জার্মান গণিতবিদ। তো ইনি হলো 0 থেকে 0 এবং 1 বাইনারি সংখ্যা এটি উপস্থাপন করেন এবং 01 যে বাইনারি সংখ্যা তার প্রয়োগ, তার ব্যবহার তিনি তার বইয়ে লিপিবদ্ধ করেননি। তিনি সেই সময় পত্রপত্রিকা বাইর হয়েছিল, তো সেই সময় তার আগে অনেক আগে পত্রপত্রিকা বাইর হয়েছিল, তো সেগুলাতে তিনি আর্টিকেল হিসাবে লেখা শুরু করেন সকল মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য। এভাবে 01 বাইনারি সংখ্যা, যেটা 0কে আমরা বলি অফ এবং 1, যে সংখ্যা দুটি আমাদের এই বর্তমান আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে,
সেটা হলো বাইনারি সংখ্যা 0 আর 1, যেটাকে আমরা বিট বলি। বিট, BIT, বাইনারি ডিজিট। এরপরে আমরা আসি হলো অক্টাল সংখ্যা। তো অক্টাল সংখ্যা 1716 সালের দিকে সুইডেনের রাজা দ্বাদশ চার্লস সেই সময়ের একজন প্রখ্যাত ব্যক্তি চার্ল ইমানুয়েল সুইডেনবার্গকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা, এটা নিয়ে কথা বলার জন্য বলছিলেন রাজা। তখন সুইডেনবার্গ বলেছিলেন যে আপনি রাজা, আপনি বুদ্ধিমান, প্রজারা কিন্তু আপনার মতো বুদ্ধিমান না। সঙ্গত কারণেই 10 ভিত্তিক সংখ্যা তাদের কাছে বোঝা কষ্টকর হবে। অতএব হলো কি 8 ভিত্তিক সংখ্যা প্রচলন করা যেতে পারে। অর্থাৎ হলো কি অক্টাল সংখ্যার প্রচলন বা উপস্থাপন দ্বাদশ চার্লসের সময় হয়, যেটা 0 থেকে 7 পর্যন্ত আমরা অক্টাল সংখ্যা হিসাবে ব্যবহার করি। আমরা অক্টাল সংখ্যা পরবর্তী পর্যায়ে হলো কি 1 2 3 4 5 6 7 এবং 0, এই হলো 8টি সংখ্যা আমরা অক্টাল সংখ্যা হিসাবে ব্যবহার করি। এখানে হলো কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে আমরা অক্টাল সংখ্যা ব্যবহার করে থাকি, যেমন ইউনিভ্যাক 1050, PDP-8, ICL 1900 এবং IBM মেইন ফ্রেম কম্পিউটারগুলিতে 6 বিট, 12 বিট, 24 বিট এবং 36 বিট শব্দ দ্বারা কম্পিউটারগুলি ব্যাপকভাবে ব্যবহার করত। সেখানে অক্টাল সংখ্যা ব্যবহার হতো। অক্টাল সংখ্যা 3 বিটের ছিল। তো অক্টাল সংখ্যা 3 বিটের আমরা জানি। তো সেক্ষেত্রে হলো এই 3 বিট, এই 3 সংখ্যা দিয়ে 6 12 24 36 এই বিভাজ্য। তখন আমরা এই ধরনের সংখ্যা ব্যবহার করতাম। তো এই জন্য আমরা হলো কি ব্যাপক হারে কম্পিউটারের ওই সময়গুলিতে 1960-এর দশকে আমরা অক্টাল সংখ্যার ব্যাপক ব্যবহার করি, যেটা আজও বহমান। এরপর আমরা আসি হলো হেক্সাডেসিমাল সংখ্যা। তো হেক্সাডেসিমাল সংখ্যা হলো কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে এই সংখ্যাটি আমরা ব্যবহার করি। যেহেতু আমাদের বিষয় হলো আইসিটি, আমরা এদের গুরুত্ব অনেক, যে কারণে আমরা এই সংখ্যাগুলোর কথা বলছি। বর্তমান সময়ের যে প্রযুক্তি, এই লেটেস্ট প্রযুক্তির ক্ষেত্রে, এই তথ্য প্রযুক্তির যুগে এসে আমরা আসলে অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যার ব্যাপক ব্যবহার করি। তার মধ্যে হলো কি এই সংখ্যাগুলো হলো 16 ভিত্তিক, 0 থেকে 9 পর্যন্ত 9টি সংখ্যা, তারপরে হলো A B C D E F, এই হলো 16টি সংখ্যা আমি এখানে দেখিয়েছি। এরপরে আমরা আরো একটু দেখাই, সেটা হলো যে 0 থেকে F পর্যন্ত যে 16টি সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা, এখানে হলো এর মান হলো 10, এর মান 10। তাহলে হলো 9 এর পরে A হলো 10, B হলো 11, C হলো 12, D হলো 13, 14 এবং 15 হিসাবে ব্যবহার করি। তাহলে 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে F পর্যন্ত হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যা কম্পিউটার প্রযুক্তিতে আমরা ব্যাপক হারে ব্যবহার করি। আমরা একটু আলোচনা করব, সেটা হলো যে বর্তমানে আধুনিক কম্পিউটিং প্ল্যাটফর্মগুলি 16, 32 বা 64 বিট শব্দ ব্যবহার করে কাজ করে। আবার 8 বিট বাইটে বিভক্ত, তার মানে 8 বিটে এক বাইট হয়, সেটা আমরা বলছি। হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিটের হয়। তো 4 বিটের হওয়ার কারণে বলছে 8 বিট একটা শব্দ গঠন করতে, একটা অক্ষর গঠন করতে, বা একটা অ্যালফাবেট বা একটা সংখ্যা গঠন করতে আমাদের হলো কি দুইটা হলো হেক্সাডেসিমাল বিট লাগে। 4 বিট 8 বিট নিয়ে হয়। তো এখানে আমাদের হলো কি এই 4 যাহা 16, 32, 64 কে বিভাজ্য। তো এটা কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এরপরে আমরা আসি হলো
হেক্সাডেসিমাল সংখ্যা সাধারণত প্রোগ্রামিং ভাষাগুলিতে বেশি ব্যবহার করা হয়। এরপরে আমরা আসি হলো একটা যন্ত্রের চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হলো অ্যাবাকাস। তো আমি যে সভ্যতাগুলো বললাম, সেই সভ্যতার কথা বললাম, সেই সভ্যতাগুলোর মধ্যে চীন কিন্তু সেটাও কিন্তু একটা বড় সভ্যতা। হ্যাঁ, তো যেমন আমাদের নবীজি বলেছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জ্ঞান অন্বেষণে শুধু চীন যদি দিতে হয় তোমরা চীনে যাও। তো চীন কিন্তু পিছিয়ে ছিল না। হ্যাঁ, তাদের আমরা একটা যন্ত্র দেখেই বুঝতে পারি, এটা হলো অ্যাবাকাস যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে চীনারা তাদের হিসাব নিকাশ করত। এটা হলো খ্রিস্টপূর্ব 3000 বা তারও পূর্বে হলো কি এই যন্ত্রটি চীন দেশে পাওয়া যায়। এটার হিসাব কিভাবে করা হয়তো এই অ্যাবাকাস দিয়ে। এখানে একটা কাঠের ফ্রেম, এটা আমরা বিভিন্ন ভাবে সাজাতে পারি, জাস্ট আমরা বোঝানোর জন্য একটা নিয়ে আসছি। এখানে হলো 1 2 3 4 5 6 7 8 9টা সারি আছে। এই 9টা সারিতে আমাদের কিছু হলো পুঁথি লাগানো আছে, বা আমরা একটা গুটি ব্যবহার করছি। তো প্রত্যেকটাই যদি একটা হয় 1 2 3 4 1 2 3 4টা আছে, 5টা দিতে পারে, বেশি দিতে পারে, 5টা দিলে ভালো হয়, হিসাবে সুবিধা করা যায়। হ্যাঁ, এবং 10টা সারি হলে 5টা যদি করে যুক্তি হয় তাহলে হিসাবে সুবিধা হয়। যাক, আমরা এটা দিয়ে করবো। তো এখানে হলো এই যে এই পার্টটা আছে, এটার সঙ্গে এটা আমরা যদি ইউনিক ধরি তাহলে এখানে যারা লাগবে বা ওই পাশ থেকে নামিয়ে আসবে, তাহলে এখানে 4 নং 36টা আমাদের পুঁথি যদি ধরে নিই, পুঁথি আছে, তাহলে 36 আমরা কাউন্ট করতে পারি। সবাইকে যদি এটা লাগাই দেই তাহলে 36 হবে। যদি এই 8 সারিতে সবাইকে উঠায় দেই, এই 4টা নিচে থাকে, তাহলে আমাদের কত হলো? 4 আসলে 32 হবে। এখন যদি আমরা একটা এখানে লাগাই দিই আর এই 32টা এদিকে লাগানো থাকে, এই 4টা এদিকে থাকে, এরা এই পাশে থাকে, একটা এখানে আর 4 আসলে 32টা এখানে, তাহলে এর মান তখন বলবো আমরা এই পুরো এদের সংখ্যা, এই পুরো এদের সংখ্যাটা যদি আমরা ধরি হলো কি 36 বেশ, তাহলে এটা হলো 136 আর এখানে হলো 32, 36 আর 32 যোগ করে যা হবে সেটি হবে হিসাব। তো এইভাবে হলো বিভিন্ন দুইটা নিয়ম করা যায়। তো বিভিন্ন ভাবে তারা অ্যাবাকাস যন্ত্র তৈরি করে তাদের হিসাবটা সংরক্ষণ করতে হবে। এরপরে আমরা শেষ প্রান্তে, তো এখানে আমরা হলো কি নির্দ্বিধায় বলে দেওয়া যায় মানব সভ্যতায় আজকের এই অভাবনীয় উন্নতির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যে শাস্ত্রটি, তার নাম হলো বিজ্ঞান। তো বিজ্ঞান আমাদের আসলে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমরা বিজ্ঞানের এই জয়যাত্রায় প্রযুক্তিতে যেভাবে আমরা এগিয়ে গেছি, তারপর আমি আরেকটা জিনিস বলবো, সেটা হলো আমি যে সভ্যতার কথাগুলো বললাম এছাড়াও কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের সভ্যতা গড়ে ওঠে। বিভিন্ন সভ্যতায় বিভিন্ন সংখ্যা পদ্ধতি তারা হিসাব করত এবং তাদের কাজ করে যেত। সেখান থেকে আমরা হলো কম্পিউটারের জন্য আমরা হলো কি বেছে নিয়েছি 4টে সংখ্যা পদ্ধতি। একটা হলো বাইনারি, দ্বিতীয় হলো অক্টাল, তৃতীয় হলো ডেসিমাল, চতুর্থ হলো হেক্সাডেসিমাল। এই 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আগামী ক্লাসে আসবো। সেই প্রত্যাশা রেখে, এরা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি 4টা, এই প্রত্যাশা রেখে আমি আরেকটু বলে শেষ করবো, সেটা হলো গণিতকে বলা হয় বিজ্ঞানের ভাষা। আর এতক্ষণে আমরা সেই ভাষার প্রতীক সংখ্যা সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করলাম। একটি কথা আমাদের মনে রাখা উচিত, কোন সভ্যতার পক্ষে সম্পূর্ণ শূন্য জ্ঞান থেকে জ্ঞানের সুউচ্চ শিখরে পৌঁছানো সম্ভব নয়। প্রতিটি সভ্যতায় কোনো না কোনো ভাবে পূর্বতন সভ্যতার কাছে ঋণী। তো ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, সবাই ভালো থাকুন।